আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল উইথ প্ল্যান্ড শর্টেজ। ঠিক আছে। তো এখানে প্ল্যান শর্টেজ বলতে কি বুঝাইছে, মানে একটা কোম্পানি যেখানে হচ্ছে মানে তারা আগে থেকেই অ্যাজাম্পশন করে নিতে পারে যে তাদের একটা শর্টেজ হবে, তো ওই অনুসারে তারা কাজ করে। ঠিক আছে। তো এই জিনিসটাই আর কি আমরা আজকে একটু দেখবো। তো এখানে আসলে তিনটা অ্যাজাম্পশন আছে। এটা হচ্ছে ডিমান্ড ইজ নন, ডিমান্ড আগে থেকে জানা থাকবে, এটা আননোন থাকবে না। আর অর্ডার কোয়ান্টিটি অ্যারাইভস হোয়েন ইনভেন্ট লেভেল ড্রপস টু জিরো, মানে যখন জিরোতে চলে যাবে আমাদের ইনভেন্টরি যে জিনিসগুলা, মানে আমাদের মজুদাগারে, তখন হচ্ছে আমরা আবারও অর্ডার করব স্বাভাবিকভাবেই। আর প্ল্যান্ড শর্টেজ কস্ট ইজ কনসিডার, মানে আমরা দেখেন প্ল্যান্ড শর্ট মানে একটা যে শর্ট হবে, শর্ট মানে শর্টেজ যে হবে, তো শর্টেজ হওয়ার জন্য কি হবে, শর্টেজ হলে আপনার কিন্তু এটার উপর একটা আলাদা একটা কস্ট অবশ্যই বের করতে হবে। কারণ দেখেন আপনার যখন আপনি অর্ডার নিলেন কাস্টমার থেকে, তো কাস্টমার থেকে অর্ডার নিলে তারা কিন্তু একটা ডিসকাউন্ট দিচ্ছেন আপনি, মানে সাধারণত কোম্পানিগুলো দেয়। তারপর হচ্ছে আপনি এটা মার্কেটিং করলেন, কিন্তু আপনি তাকে দিতে পারলেন না। তো দিতে না পারলে তো আপনি প্রফিট পাচ্ছেন না, তো দেখা যায় আপনার এখানে একটা কস্ট বিয়ার করতে হবে। তো এটার জন্য শর্টেজ কস্টটা অবশ্যই এখানে কনসিডার করতে হবে। আচ্ছা, তো আমরা গ্রাফিক্যালি জিনিসটা যদি দেখি, তো এখানে ধরেন আপনার আমার প্রথম অবস্থায় বা ইনভেন্টরি আছে ধরেন এস, তো এস থেকে কি হবে, এটা কমতে কমতে আপনার একটা সময় জিরোতে চলে আসবে। ঠিক আছে। এই যে জিরোতে চলে আসবে, তো এটা কত সময় পর আসবে, এস বাই ডি সময় পর। ঠিক আছে। তো ডিটা কি, ডিটা হচ্ছে আমাদের হোল ইয়ারের যে ডিমান্ড। ঠিক আছে, ডিমান্ড অফ হোল ইয়ার। ঠিক আছে, এটা অবশ্য আমরা এ দিয়ে সামনে প্রকাশ করছি, যাই হোক আপনি আগে ডি দিয়ে বোঝেন। তো ডিমান্ড অফ হোল ইয়ার, ঠিক আছে, এক ইয়ারের আপনার ডিমান্ড, ডিমান্ড পার ইয়ারও বলতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এক এক ইয়ারের ডিমান্ড। তো এই যে এতটুক সময়, যেই সময়ে এসটা কই চলে আসলো, জিরোতে চলে আসলো, এটা হচ্ছে আমাদের এস বাই ডি। তো এটা কেন, দেখেন ডি, ডি পরিমাণ যে জিনিস, ধরেন কোনো একটা ইউনিট, হ্যাঁ ডি পরিমাণ ইউনিট, ধরেন একটা ফোনই, হ্যাঁ মানে একটা না, ধরেন 500টা ফোনই, হ্যাঁ। তো এটা কি আমাদের এক বছরে ডিমান্ড ফুলফিল করতে পারে। ঠিক আছে, ডিটা। তো একটা ইউনিট কত করতে পারে, 1/ডি বছরের ইয়া। তাহলে এসটা করতে পারে কত দিনে, এস কত বছরে, এস বাই ডি ইয়ার। তার মানে এটা একটা কি সময় বোঝাচ্ছে, এত সময় পরে, মানে এস বাই ডি ইয়ার পরে দেখা যাচ্ছে কত, এই যে এটা জিরো হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন। তো হচ্ছে বিষয়, যদি এক্সাম্পল দিয়া দেখেন 500 ইউনিট করতে পারে, ধরেন 500 ইউনিট ধরেন আপনার ডিমান্ড, হ্যাঁ এক বছর। তো এক ইউনিট কত দিনে করতে পারে, মানে হচ্ছে 1/500 ইয়ারের ডিমান্ড, হ্যাঁ ইয়ারের ডিমান্ড। আর ধরেন আপনার 300 ইউনিট ইনভেন্টরি, তাহলে কত করতে পারবে, 300/500 ইয়ার। কাটাকাটি করলে কিন্তু একটা সময় পাচ্ছেন আপনি। এই যে এত সময়, এটার জন্য এস বাই ডিটা হচ্ছে একটা সময়। ঠিক আছে। সিমিলারলি কিউ বাই ডিটাও আসলে একটা সময় বোঝাচ্ছে। আচ্ছা কিউটা কি, এটা বলবো, কিউটা হচ্ছে আপনি কি পরিমাণ অর্ডার করবেন। আচ্ছা এসটা আছে, দেন হচ্ছে কি, দেন এই যে সময়টা, এই সময়টায় তা আপনার কাছে আর কিছু নাই, ইনভেন্টরি নাই, আপনার কাছে নতুন প্রোডাক্ট আপনি বানান নাই, এই যে এই সময়টা। তো এই সময়টা কি হবে, এই সময়টা তো আপনার আরো অর্ডার আসতে থাকবে। তো অর্ডার আসতে তাদের চাহিদা কিভাবে মেটাবেন, তো তাদের চাহিদা এখন মেটাতে পারবেন না যখন হচ্ছে আপনার এই যে কিউ বাই ডি সময়টা আসবে। মানে আপনি, আপনার কোম্পানি হচ্ছে প্রতি বছর কিউটা ইউনিট বানায়। ঠিক আছে, তো কিউটা ইউনিট যদি বানায়, তো তাহলে দেখা যায় কিউ বাই ডি সময় পরে আপনি এই আগের যেগুলা শর্টেজ ছিল এগুলাকে আপনি রিফিল করে দিবেন এখানে। ঠিক আছে, এই রিফিল করাটা এই নেগেটিভ অংশ দিয়ে রিপ্রেজেন্ট করে, মানে নিচের দিকে আসবে। এরপর হচ্ছে আবার আপনি কিছু পরিমাণ ওই ইনভেন্টরিতে রেখে দিবেন এস, তো ওটা আবার খরচ করবেন। তো খরচ করে এই যে আবারও শর্টেজ হবে, শর্টেজ হলে কি এখানে তো আবার কিউ পরিমাণ আমাদের আসতেছে, মানে কিউ বাই ডি সময়ে কিউ পরিমাণ আসতেছে। তো এখান থেকে কি করবেন, আগের মানে এস পরিমাণ আপনি ইনভেন্টরি রেখে দিলেন, এস পরিমাণ। আর কি করবেন, এই যে বাকি যে অংশটা যতটুকু পরিমাণ আপনি ফিল করতে পারলেন, এই যে এই হাইটটা। ঠিক আছে। তো এখানে কত আমাদের কিউ মাইনাস এস, এস তো রেখে দিলাম, আর কিউ থেকে কিউ মাইনাস এসটা হচ্ছে আগের অর্ডারটা আমি দিয়ে দিব। বুঝতে পারছেন। এই যে এইভাবে আর কি কমে এটা হচ্ছে আবারও এই যে কিউতে আসলো, এবার ভাগ করে দিবেন দুইটা ভাগে। আচ্ছা, তো আমি এখন আরেকটা সিম্পল একটা এক্সাম্পল দিব, তাইলে জিনিসটা আরো ক্লিয়ার হবে গ্রাফটা। ধরেন রোলেক্স কোম্পানি, রোলেক্স ঘড়ি কোম্পানি। তো তারা হচ্ছে প্রতি বছর মানে ধরেন
তারা কোম্পানিটা শুরু করছে ধরেন মাত্র। আচ্ছা, রোলেক্স না দিয়া ধরেন রোলেপ কোম্পানি, ঠিক আছে, তারা ঘড়ির কোম্পানি। এখন রোলেপ কোম্পানি প্রথমে তারা 300টা ঘড়ি বানাইছে। তো 300টা ঘড়ি বানানোর পর তারা জানে যে তারা আসলে মার্কেটে খুব টপ, মানে মার্কেটে ভালো কিছু নিয়ে আসতেছে, তাদের 300টা ঘড়ি সেল হয়ে যাবে, এটা তাদের অ্যাজাম্পশন আছে। মানে সেল তো হবে, এমনকি পরে তাদের একটা শর্টেজ হওয়ারও একটা সম্ভাবনা আছে, ভালো একটা সম্ভাবনা আছে। তো তাইলে কি করবে, এই ধরেন আপনার 6 মাস পর পর তারা হচ্ছে প্রোডাক্ট বানায়, 6 মান্থ পর পর ইন্টারভালে, ঠিক আছে, 6 মাস পর এখানে ধরেন বানাইলো, তারপর গিয়ে আবার ধরেন প্রথম দিন বানাইলে আবার 6 মাস পরে বানাইলো, এরকম, ঠিক আছে। 6 মাস, তারপর হচ্ছে ধরেন 1 বছর, এভাবে। তো এখন 300টা ঘড়ি তাদের কাছে প্রথম অবস্থায় তারা নিয়ে নামলো। তো 300টা ঘড়ি ধরেন আমার 4 মাসে শেষ হয়ে গেছে। কত মাসে? 4 মাসে শেষ। তো এখন 4 মাসে যদি শেষ হয়, বাকি যেই 6 মাস পর্যন্ত, এই 6 মাস কি কোনো অর্ডার আসবে না? 4 মাস থেকে 6 মাস পর্যন্ত আসবে, যেহেতু কোম্পানিটা হিট। তো ধরেন ওই 6 মাস, এই 2 মাসে অর্ডার আসলো হচ্ছে আপনার 200টা, ঠিক আছে। তো 200টা আসলে তারা কিন্তু অলরেডি বুঝে গেল তাদের ট্রাজেক্টরিটা 400, 300টা আপনার 4 মাস শেষ হয়ে যায়, আর 200টা শর্টেজ খায়, ঠিক আছে। তো এটার জন্য আবার তারা কি করবে, ইনভেন্টরি রেখে দিবে ধরেন 300, ঠিক আছে। 300টা ধরেন ইনভেন্টরি রেখে দিল। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এই যে এই পয়েন্টটা আসলে একদম যে শুরু করছে এরকম কোনো বিষয় না, ধরেন অতীত কোনো অভিজ্ঞতা থেকেই তারা 300টা নিয়ে রাখছে নিজেদের কাছে, এটাও হইতে পারে, ঠিক আছে, যাই হোক। তা এখন দেখেন এখানে যখন তাদের কি আসবে, মানে তারা কি করতে হবে, এখানে এখানে 300টা তাদের রেখে দিতে হবে, আর সামনে যেই শর্টেজ আছে ওটার কথাও চিন্তা করতে হবে। তো তাইলে আপনার এই সময়ে মানে তাদের কয়টা বানাতে হবে, এই যে এই সময়ের মধ্যে, মানে ধরেন এটা প্রোডাকশন টাইম, এই প্রোডাকশন টাইমে এখানে কয়টা রেডি করে নিয়ে আসতে হবে। এই যে এখানে ধরেন 300টা হয়, এখানে 200টা, তার মানে 500টা ঘড়ি তাদের বানাতে হবে প্রতিবার, প্রতি অর্ডারে, ঠিক আছে। প্রতি অর্ডারে তাদের 500টা ঘড়ি বানাতে হবে। এর মধ্যে থেকে এই যে 300টা তারা হচ্ছে ইনভেন্টরিতে রেখে দিবে তাদের মজুদ আকারে গুদামে, 300টা ইউনিট, ওই যে বাকি 4 মাস চলবে। আর বাকি কি আছে, বাকি তো থাকবে কিউ মাইনাস এস, ওটা হচ্ছে আমাদের 200 ইউনিট। এই যে এটা হচ্ছে আমাদের শর্টেজ যেই সময়টা, মানে বাকি 2 মাস হচ্ছে তারা হচ্ছে এটা ইয়ে করতে পারবে, ঠিক আছে। তো এটাকে নেগেটিভলি বলা হয়, কারণ হচ্ছে যখন হচ্ছে আপনি, মানে এটা অগ্রিম, তো আমরা সাধারণত রাখতে পারি না, ঠিক আছে। অগ্রিম রাখলে হোল্ডিং কস্টের একটা বিষয় থাকে, ঠিক আছে। তো এটার জন্য এখানে আরেকটু স্মার্ট ওয়েতে তারা ডিল করে, ঠিক আছে। এই যে কিউ মাইনাস এস, এটা তারা মানে মজুত করে রাখেই না, ঠিক আছে। তারা হচ্ছে এই যে এসটা যেহেতু 300 আছে, ঠিক আছে, তো প্রথম অবস্থায়, আচ্ছা একটা জিনিস বুঝেন তো, প্রথম অবস্থায় তো তাদের শর্টেজ হইলো, ঠিক আছে, শর্টেজ হইলে কি হইলো, শর্টেজ হওয়ার কারণে দেখেন এখানে কিন্তু কিউ বানাইলো 500টা ঠিকই। তো 500টা বানালে কি হলো, আর 200টা কিন্তু তারা মজুত করে রাখে নাই, তারা ওই 200টা আগের 200 ফিল করার জন্যই দিয়ে দিতে হবে। হ্যাঁ, 300টা তো এখানে শেষ হয়ে গেছে, এখানে তো 300টা শেষ, এটা বাদ। তো এখন হচ্ছে বাকি যে সময়, এই সময় 200টা অর্ডার পাইছে, তো কিউ বানাইছে 500টা। তো 500টা বানানোর কারণে এখানে 200টা তো আগেই দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আর মজুদ রাখা লাগতেছে না। পরে 300টাই জাস্ট ইনভেন্টরিতে রাখতেছে, ইনভেন্টরিতে রাখে, ওই 300টা আবার 4 মাস শেষ হয়ে যাচ্ছে, এই 2 মাস আবার খালি পড়ে থাকতেছে। আবার পরে আবার 500টা বানাইলে আগে 200টা দিয়ে দিচ্ছে, পরে আবার 300টা রেখে দিচ্ছে। তো এরকম আর কি বিষয়, মানে 300টাই সবসময় আমাদের ইনভেন্টরি হচ্ছে। আর কিউ মাইনাস এস যেটা, এটা হচ্ছে আগের অর্ডারটা ফিল করে দেওয়ার জন্য রাখতে রাখতেছে, মানে 200 ইউনিট আর জমা করে রাখতেছে না, তারা যখন বানাচ্ছে তখন আগে দিয়ে দিচ্ছে। তা আগে দিয়ে দেওয়ার কারণেই তাদের ওই যে জিনিসটা আসলে নেগেটিভলি একটা ইম্প্যাক্ট করতেছে, কারণ এটা তো আসলে বাস্তব না। নেগেটিভ ভাবে ইনভেন্টরি করা, এটা হচ্ছে পরে যেহেতু আনতেছে, এটার জন্য আগের জিনিসটা ফিল করতেছে, এটার জন্য এখানে এরকম নেগেটিভ দিকে গ্রাফটা গেছে। আচ্ছা, এটা আশা করি ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হওয়াটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কি, ওই যে শর্টেজ যখন, এটা কোন কেসে হইতে পারে, যখন হচ্ছে শর্টেজ অকার হয় কিন্তু কাস্টমার আপনার মানে ঘড়িটা মানে অপেক্ষা করতে রাজি। এই যে রোলেপ ঘড়ি কোম্পানি আপনি খুলছেন, ধরেন খুবই আহ কি বলে রয়্যাল ঘড়ি আপনি উৎপাদন করেন, হ্যাঁ, রাজকীয় ঘড়ি টাইপ। তো তাইলে কি করবে, কাস্টমার আপনার অ্যাভেলেবেল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তো সেক্ষেত্রে আপনি কোম্পানিতে আপনার ব্যাড মানে গুড উইলটা বজায় থাকবে, মানে ব্যাড কোনো ইয়ে আসবে না।
তো এটার জন্য আপনি এটা করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এটা ম্যাথমেটিক্যালি করব। তো এখানে আমরা যেহেতু আগে দিয়েছিলাম ডি হচ্ছে আমার ডিমান্ড, এখানে এ দিয়ে আমরা ডিমান্ডকে একটু ডিফাইন করব। আর পিটা হচ্ছে আমাদের শর্টেস্ট কস্ট, মানে ওই যে যেটা বললাম আগে। আর এসটা হচ্ছে ইনভেন্টরি, মানে কিউ ইউনিট আসলে আপনি কি করতেছেন, এস ইউনিট ইনভেন্টরি আকারে রাখতেছেন। ওই যে 500 আসলে 300 কে ইনভেন্টরি রাখতেছেন। আর 500 থেকে কি 300, মানে 500 মাইনাস 300, কিউ তো ছিল আপনার 500 6 মাস পরে পর। আর 300 বিয়োগ করে যে 200, ওটা হচ্ছে আপনার যে সময় শর্টেজ ছিল তাদেরকে আপনি ফিল করে আবারও দিয়ে দিলেন আর কি। ঠিক আছে, এটা হচ্ছে শর্টেজ ইনভেন্টরি। আচ্ছা, তো এই এখন হচ্ছে আমার টোটাল অর্ডারিং কস্ট এখানে কত আসে। অর্ডারিং কস্ট হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে তো আমাদের অর্ডারিং কস্ট, যখন গাড়ি ভাড়া যাতায়াত যেটা আছে ওটা একটা ফিক্সড কস্ট। আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আমাদের পার্চেসিং কস্ট, ওই যে প্রোডাক্ট অর্ডার করবেন তার কি প্রাইস আছে পার ইউনিট। কিউটা যেহেতু কিনতেছেন তাহলে সি কিউ হবে আমাদের টোটাল কস্টটা। তাহলে দুইটা আমি যোগ করে দিলাম, এই দুইটাকে আমরা অর্ডারিং কস্টের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, আমরা আগে পার্চেসিং কস্টটা আলাদা কনসিডার করতাম, যাই হোক বইতে একটু আলাদা। আচ্ছা, তো এবার আসলে হচ্ছে ইনভেন্টরি লেভেল কখন পজিটিভ থাকবে। ঠিক আছে, ইনভেন্টরি লেভেল কখন পজিটিভ থাকবে। ইনভেন্টরি লেভেল নেগেটিভ মানে জিরো হয় কত পর্যন্ত, ওই যে এস বাই ডি সময়ে তো জিরো হয়। তো আমরা ডি কে এ দিয়ে প্রকাশ করছিলাম। তো জিরো হয়, এরপর হচ্ছে নেগেটিভ হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে এস বাই এ পর্যন্ত তারা পজিটিভ থাকে। ঠিক আছে, তো এবার দেখেন আমরা আমরা হিসেব করবো এভারেজ ইনভেন্টরি। তো এভারেজ ইনভেন্টরি আমাদের শুরুতে হচ্ছে ইনভেন্টরি এস, তো এস থেকে এটা হয়ে গেল জিরো। তাহলে আমাদের এভারেজ কত, এস বাই এস প্লাস জিরো বাই টু। ঠিক আছে, তো তাহলে আমাদের এদের হোল্ডিং কস্ট কত, এইচ ইন্টু এই যে এটা হচ্ছে আমাদের হোল্ডিং কস্ট। ঠিক আছে, তো আমাদের ইনভেন্টরি হোল্ডিং কস্ট পার সাইকেল, ঠিক আছে পার সাইকেলে আমাদের হোল্ডিং কস্টটা কত। ঠিক আছে, তো পার সাইকেলে আমাদের হোল্ডিং কস্ট হচ্ছে এই যে আমাদের এস বাই এ এর সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, এস বাই এ এর সাথে হচ্ছে আমাদের জিনিসটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের পার সাইকেলে এটা আমাদের কত হোল্ডিং কস্ট হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আমরা হচ্ছে কি কইছিলাম এখানে, হ্যাঁ আমাদের হচ্ছে কি করতে হয় এখানে, এস বাই এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এস বাই এ দিয়ে কেন মাল্টিপ্লাই করতে হবে এটা একটু আমাদের বোঝার বিষয়। দেখেন এখানে এই পি যেটা আছে শর্টেজ কস্ট, ঠিক আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট টাইমে দেওয়া। ঠিক আছে, ইউনিট টাইমে দেওয়া, বইয়ে দেওয়া আছে ইউনিট টাইম। আর এইচ যেটা আছে মানে ক্যারিং কস্ট পার ইউনিট, ওটাও আমাদের ইউনিট টাইম দেওয়া, মানে এক মান্থে বা এক দিনে দেওয়া ধরেন ক্যারিং কস্ট পার ইউনিট। আবার আপনার ইউনিট টাইম, ঠিক আছে, ইউনিট টাইম একক সময়ে। ঠিক আছে, তো এখন তাইলে আমাদের কি করতে হবে, তো তাইলে আমরা কি পাচ্ছি, এই যে এইচ এস বাই টু, এটা কিন্তু আমরা একক সময়ে পাচ্ছি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ইউনিট টাইমে আমাদের যে খরচটা এটা পাচ্ছি। তা একটা সাইকেলে মানে কত হবে তাহলে, একটা সাইকেল কত সময় ধরে চলে, মানে জিরো হওয়া পর্যন্ত, তাহলে এটা কি এস বাই এ, তো এস বাই দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে যখন শর্টেজ জিনিসটা, শর্টেজ কত সময় ব্যাপী হয়, ওই যে আপনার আমাদের কি হয়, এই কিউ মাইনাস এস কত সময়, এ দিয়ে ডিভাইড করলে তো আমরা সময় পেয়ে যাই ডিমান্ড দিয়ে ডিভাইড করলে। তো তাইলে এই যে এটা হচ্ছে আমাদের সময়। তারপর হচ্ছে এভারেজ শর্টেজ অ্যামাউন্ট হচ্ছে এত, এভারেজ কত থাকে, এটা তো জিরো হয়ে যায় এক সময় শর্টেজ। তো তাহলে আমরা শর্টেজ প্রাইস কত পি, এগুলো কিন্তু ইউনিট টাইমে। ঠিক আছে, তো ইউনিট টাইমে এখন কি করতে হবে, পুরো সময়ব্যাপী পাওয়ার জন্য যতক্ষণ থাকে ওটা আমরা মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তো মাল্টিপ্লাই করে দিলে এটা পাইলাম। তাহলে আমাদের টোটাল কস্ট কি হবে, অর্ডারিং কস্ট, হোল্ডিং কস্ট আর শর্টেজ কস্ট, তিনটা আমাদের যোগ করে দিতে হবে। তো অর্ডারিং কস্ট আমরা পাইলাম আগে উপরে, এটা এটা যোগ করে দিলাম। তো এখন আমরা হচ্ছে এটা টোটাল কস্ট পার ইউনিট টাইমটা হিসাব করব, টোটাল কস্ট পার ইউনিট টাইম। তো এই টোটাল কস্ট পার সাইকেল এটা আমরা কি করছিলাম, যেহেতু টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিছি তার মানে এটা টোটাল টাইমে আসছিল, তাই না, টোটাল টাইম দিয়ে পরে আবার মাল্টিপ্লাই করে দিছি। এবার আমি যদি পুরো সাইকেল টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মানে যতক্ষণে আবার আমার এটা রিফিল হবে। ঠিক আছে, মানে এখানে কি হয়ে গেল, এখানে তো জিরো হয়ে গেছে, তারপর এখানে শর্টেজ হয়েছিল, তারপর এখানে কি হয়েছে, আমি কিউ ইউনিট প্রোডাকশন করছিলাম। এই যে সময়, এই যে কিউ বাই ডি, হ্যাঁ, এই যে সময়, তো এই সময় হচ্ছে আমাদের আসলে একটা কি হয়েছে টোটাল যে মানে সিনারিও কমপ্লিট হয়েছে। ঠিক আছে, মানে একবার কি হইলো, ইনভেন্টরিটা এস থেকে জিরো হইলো, হ্যাঁ এস থেকে জিরো হইলো। তারপর হচ্ছে কি হয়েছে, ওই যে এইদিকে আবার আপনার
এটা শর্টেজ হইলো। হ্যাঁ, মানে কিউ মাইনাস এস হইলো আর কি এই শর্টেজটা। তা এখন কিউটা যখন পান তারপরে আবার এস এ আপনি নিয়ে যেতে পারবেন। এই যে সময়টা, এটা হচ্ছে আমাদের একটা সাইকেল কমপ্লিট হয়েছে। তো এই সাইকেল দিয়ে যদি আমি ডিভাইড করে দেই, তাহলে আমরা পার ইউনিট পাবো। আমরা জানি মানে একক সময়ে বের করার জন্য হচ্ছে টোটাল টাইম দিয়ে বের করে দিতে হবে, মানে ডিভাইড করে দিতে হয়। আচ্ছা, তো এই যে কিউ বাই এ হচ্ছে আমাদের সাইকেল টাইম। তো এটা দিয়ে আমি ডিভাইড করে এই যে ক্যালকুলেশন করলে এটা পাই। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে যেই মানে কি পরিমাণ কিউটা কত নিলে আমাদের কস্টটা হচ্ছে মিনিমাইজড হবে, এটা আমরা বের করবো। আমাদের তো টার্গেট আলটিমেটলি এটাই থাকে সবসময়। তো এটার জন্য আমরা হচ্ছে ওই পার্শিয়াল ডেরিভেটিভের যে সূত্রটা অ্যাপ্লাই করব, প্রথমে কিউ দ্বারা, তারপর এস এর দ্বারা। দেন হচ্ছে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য দুইটাকে ইকুয়েটিং করব জিরো দিয়ে। তো তারপর হচ্ছে এগুলো যদি আমরা সলভ করি, এই দুইটা জিনিস আমরা পাই। ঠিক আছে, এই দুইটা পাই। আর এখানে কিন্তু আর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নাই। ঠিক আছে, আপনি চাইলে ওই যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে পারেন। ঠিক আছে, এটার জন্য কি করো, ওই যে ডাবল বার এটা, হ্যাঁ, এগুলা বের করে আর কি। ঠিক আছে, ডাবল বার করে চেক করে এটা কি ডাবল ডেরিভেটিভ এরকম হয় নাকি এরকম হয়, হ্যাঁ। তারপর ডি ক্যালকুলেট করে। যাই হোক, এগুলা তো সেকেন্ড ইয়ার জিনিস। তো ওটা আর আনতেছি না, যেহেতু এখানে দুইটা জিনিসে আছে, তার মানে এটা হচ্ছে আসলে মিনিমাম। ঠিক আছে, মানে মিনিমাম এদের মধ্যেই থাকবে, এটাই কথা। আমি ধরে নিলাম আর কি। আপনি চাইলে টেস্ট করে নিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সাইকেল টাইম। তো এখানে সাইকেল টাইমটা কত হবে, যদি আমাদের কি কিউ স্টার হচ্ছে আমাদের ওই যে অপটিমাল ইউনিট। তো অপটিমাল ইউনিট ডিভাইডেড বাই মানে টোটাল ডিমান্ড। ঠিক আছে, তো কিউ স্টার বাই এ, তো সেক্ষেত্রে সাইকেল টাইমটা মানে হয় এরকম, মানে অপটিমাল যে ইয়ার জন্য। ঠিক আছে, উপরে কিউ স্টার ভ্যালু বসে দিলাম, আর নিচে তো এ হচ্ছে আমার ডিমান্ড। তো ক্যালকুলেশন একটু ক্যালকুলেশন করলে এটা আসে। তারপর হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম শর্টেজ অ্যামাউন্ট কত। ম্যাক্সিমাম শর্টেজ অ্যামাউন্ট যেহেতু কিউ স্টার আর এস স্টার দুইটাই কি আমাদের একদম অপটিমাল ভ্যালু। তো অপটিমাল ভ্যালু হইলে আমরা কিউ স্টার মাইনাস এস স্টার যদি করি, তাহলে এটা কি পাবো, আমরা অপটিমাল শর্টেজ অ্যামাউন্ট মানে এখানে ম্যাক্সিমাম শর্টেজ অ্যামাউন্ট পাবো। তো এখন দুইটা বিয়োগ করে দিলাম, এই যে এই ফর্মুলা পেলাম, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শর্টেজ অ্যামাউন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি দ্য ফ্র্যাকশন অফ টাইম দ্যাট নো শর্টেজ এক্সিস্ট ইজ গিভেন বাই। আচ্ছা, যখন কোনো মানে শর্টেজই থাকবে না। ঠিক আছে, যখন কোনো শর্টেজ থাকবে না, এটার জন্য ওই যে আপনার যখন হচ্ছে আমাদের আর কি জিরো হয়ে যাবে, আর হচ্ছে আপনার হচ্ছে টোটাল সাইকেল টাইম, মানে এরকম আর কি। ধরেন এটা কি হইলো, জিরো হইলো, এটা কত সময়, এস বাই এ সময়। ঠিক আছে, তারপর হচ্ছে কি আবার শর্টেজ হইলো, তারপর আবার রিফিল করলেন এখানে আইনা, রিফিল রিফিল করলেন। এই সময়টা কত, এই সময়টা হচ্ছে কিউ বাই এ। ঠিক আছে, তো শর্টেজ হবে না কোন সময়, এটা হবে এস বাই এ ডিভাইডেড বাই কিউ বাই এ। কারণ দেখেন এই এস বাই এ সময় কিন্তু তার কোনো শর্টেজ ছিল না। তাহলে এস বাই এটা উপর রাখবেন আর কিউ বাই এ দিয়ে নিচে ডিভাইড করে দেন। এই ফ্র্যাকশন তাহলে বোঝা হচ্ছে আপনার এই সময় কোনো শর্টেজ ছিল না। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা কিছু কি বলে কিছু পরিমাণ লিমিট ভ্যালু নিব, মানে এটা কোনটা বড় হইলে কোনটা কি হয়, এরকম আর কি, জাস্ট অ্যানালাইসিস। তো এখানে দেখেন পি আর এইচ, পিটা কি ছিল আমাদের শর্টেস্ট কস্ট, শর্টেস্ট কস্ট আর হোল্ডিং কস্ট। তো দেখেন আমাদের হোল্ডিং কস্ট আর শর্টেস্ট কস্টের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। দেখেন এটা কমন সেন্স, দেখেন ধরেন কোনো কিছু শর্টেস্ট কস্ট তার হোল্ডিং কস্ট থেকে কম, তো তাহলে কি হবে, আপনি চাইবেন যে আচ্ছা শর্ট হোক, সমস্যা কি, শর্ট দিলে আমি পরে আসতে দিয়ে দিব। হোল্ড করতে তো মানে একটা জিনিস মজুদ করে রাখতে তো আমার খরচ বেশি। তাহলে আবার হোল্ডিং কস্ট যদি কম হয়, শর্টেজ কস্ট বেশি হয়, তাহলে তো চাইবেন আপনি মজুদ করে রাখতে। এই যে দুইটার মধ্যে কিন্তু একটা আসলে মানে একটা সম্পর্কের উপর কিন্তু আমরা বিভিন্ন সিদ্ধান্ত নেই। তো এখন আমরা ঠিক মানে লিমিটিং ভ্যালু নিয়ে ঠিক এই জিনিসটা একটু মানে বোঝার চেষ্টা করবো, একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো। তো এখন দেখেন যদি আমাদের কি হয়ে যায়, শর্টেজ কস্ট অনেক বড় হয়ে যায়, বিশাল বড়, আর এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তখন আমাদের মানে ওই যে শর্টেস্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম শর্টেজ কত আসে, ম্যাক্সিমাম শর্টেজ আসে হচ্ছে আমাদের জিরো। মানে আমাদের শর্টেজ আসলে রাখার দরকারই নেই, এটা যেহেতু অনেক বড়। আর হোল্ডিং কস্ট যেহেতু কনস্ট্যান্ট, হোল্ডিং কস্ট তো অবশ্যই কম হবে পি থেকে। ঠিক আছে, পিটা যেহেতু অনেক বড়, এমনকি ইনফিনিটি, তো তাইলে আমাদের কি এইচ মানে হোল্ড করে রাখাই ভালো, মজুত করে রাখাই ভালো। তার মানে তখন আর কোনো শর্টেজই থাকবে না মজুত করে রাখলে। আচ্ছা, তারপর আপনি এখানে কিউজটা দেখেন, কিউজটা কি হবে, এটা হয়ে যাবে।
কারণ তখন আর কোনো শর্টেজের কিছু নেই। তো তখন এটা কিন্তু আসলে ইও কিউ যেটা আছে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হয়ে গেল। তার মানে এখানে আর শর্টেজের জিনিস আর আসবে না। যখন হচ্ছে আপনার কি শর্টেজ অনেক বেশি, তখন আপনি হোল্ড করে রাখবেন। আর হোল্ডিং কস্ট, শুধু হোল্ড কস্ট রাখলে মানে ক্যারিং কস্ট রাখলে তো আপনার এটা ই ও কিউ আসতেছে, ঠিক আছে। আর তারপর টি স্টারটাকেও দেখলো একটু লিমিট নিয়ে। হুম। তো লিমিট কিভাবে বসায় এটা তো জানেন। আশা মানে এটা দেখেন ওই যে রুটের ভিতর পি দিয়ে ডিভাইড করে দিয়েছে, দেন লিমিট বসাই দিছি। তো এইটুক তো আমাদের যেহেতু এইচ বাই ইনফিনিটি, তো এটা জিরো, তো একটু বাদ, তো তাহলে এটা থাকে, ঠিক আছে। আর এই তো, তো তাহলে এটা আমাদের বেসিক ইউকিউ। তো এবার হোল্ডিং কস্টটা যদি অনেক বেশি হয়, মানে পি এর থেকে এইচটা অনেক বেশি, এমনকি এইচটা আপনার ইনফিনিটির দিকে মুভ করতেছে, আর পি হচ্ছে একটা কনস্ট্যান্ট ধরেন। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা একটু দেখবো। দেখেন এস টার ফর্মুলা হচ্ছে এটা। এখন এইচ টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানে লিমিটিং ভ্যালু কত আসে নিচে? ইনফিনিটি বসালে আপনি এটা কত, জিরো পাবেন। তো জিরো হয়ে গেল, তাহলে এস স্টার জিরো, ঠিক আছে। এটা মানে আপনি কোনো প্রকার ইনভেন্টরি রাখতে পারবেন না, হোল্ডিং কস্ট যদি অনেক বেশি হয়, মানে আনইকোনমিক্যাল হয়ে যাবে এটা, ঠিক আছে। তো এটা একটা কেস, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তো তাইলে এবার আসেন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে বইয়ের 18.1, হ্যাঁ 18.1-এর মানে সেকশন 18.1 এক্সাম্পল 1, ঠিক আছে। তো এখানে কি বলছে, এই টেলিভিশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসেস ইটস ওন স্পিকার। মানে এটা টেলিভিশন কোম্পানি, তাদের নিজস্ব স্পিকার তো লাগে তাদের, হ্যাঁ স্পিকার তো লাগে। তো এখন তারা নিজেরাই প্রডিউস করে। তো তাদের প্রতি মাসে হচ্ছে আপনার 800 লাগে, 800, সরি 8,000 পরিমাণ স্পিকার লাগে, উইথ ওয়ান স্পিকার নিড পার সেট, মানে একটা সেটের জন্য একটা স্পিকার লাগে, ঠিক আছে। তাহলে 8,000, এটা বলছে অ্যাকচুয়ালি টিভি সেটের কথা। দ্য টেলিভিশন সেটস আর অ্যাসেম্বলড অন এ কন্টিনিউয়াস প্রোডাকশন লাইন এট এ রেট 8,000 পার মান্থ, মানে এক মাসে 8,000টা টেলিভিশন বানায়, আবার ওয়ান স্পিকার নিডেড পার সেট। তাহলে একটা স্পিকার একটা সেটের জন্য, তার মানে স্পিকার সংখ্যা হচ্ছে 8,000। দ্য স্পিকার্স আর প্রডিউসড ইন ব্যাচেস, মানে একটা ব্যাচ বলতে তো বোঝেন মানে একটা নির্দিষ্ট সময় পরে হবে, হ্যাঁ মানে প্যাকেট আকারে আসবে আর কি, ঠিক আছে। একটা সময় আসবে না, প্যাকেট আকারে অনেকগুলো আসবে এরকম ব্যাচ। তো বিকজ দে ডু নট ওয়ান্ট সেটিং setting up a continuous production line, and if relatively large quantity can be produced in a short time, therefore the speaker are placed into inventory. হয়তো ইনভেন্টরিটা নেসেসারি এটা বলছে আর কি, ঠিক আছে। একটু পড়বেন, পড়লেই বুঝবেন। আর এখানে নিচে হচ্ছে আমাদের কস্ট গুলা দেওয়া আছে। ইস টাইম প্রডিউসড এ সেট আপ কস্ট, ঠিক আছে। এই সেট আপ কস্টটা যেহেতু, সেট আপ কস্টটা কিন্তু আসলে আমাদের অর্ডার কস্ট। এই যে প্রোডাকশন যদি নিজেরা করা হয় তাহলে কিন্তু অর্ডার কস্টটা সেট আপ কস্ট হয়ে যায়। ইপিকিউ মডেলটা পড়ছে মানে যখন দেখছিলেন তখন এটা দেখছিলেন, আশা করি মনে আছে। আর তারপর হচ্ছে ইউনিট প্রোডাকশন কস্ট, এটাও দেওয়া আছে। তারপর হচ্ছে হোল্ডিং কস্টও দেওয়া আছে পার মান্থ। তারপর শর্টেজ কস্ট দেওয়া আছে 1.10, হ্যাঁ একটা ইউনিটের জন্য। তো এখন ইও কিউ প্ল্যান শর্টেজের জন্য কি হবে, ঠিক আছে। তো শর্টেজ কস্ট যেহেতু দেওয়া আছে, তো তাইলে আমরা এস স্টারটা কত পাবো, হ্যাঁ মানে ইনভেন্টরিটা কত পাবো আমরা। যখন মানে আপনার ইনভেন্টরি কত করে রাখতে হবে, যখন কিউ পরিমাণ পাইলাম এই যে এত। তারপর কিউ স্টার কত, কত পরিমাণ আপনার একটা ব্যাচে উৎপাদন করতে হবে, হ্যাঁ ইনভেন্টরি তো রাখবেন এস স্টার। তো এটা হচ্ছে এই যে 28,540 সব বর্ষে আমি দেখলাম। ওই তো ডিমান্ড তো ছিল আমাদের, ডিমান্ড ছিল কত 8,000, এই যে 8,000 ছিল ডিমান্ড। আর কে কে তো হচ্ছে আমাদের কি, ওই যে ফিক্সড যে কস্টটা বা অর্ডার ফিক্সড যে কস্টটা ওটা ছিল আমাদের এই যে 12,000, ঠিক আছে। ওটার কথা বলছে, সেট আপ কস্ট 12,000, হ্যাঁ আরেকটা জিরো হবে। আচ্ছা, তো 12,000 কি করবে সেট আপ কস্ট, এটা হচ্ছে আমাদের কে অর্ডারিং কস্টের মধ্যেই, মানে যে ফিক্সড কস্টটা, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডারিং কস্টটা। এটা হচ্ছে আমাদের যে ফিক্সড কস্টটা, আমরা কে প্লাস সিকিউ করছিলাম তখন, ঠিক আছে। এই কে প্লাস সিকিউ ছিল আমাদের অর্ডারিং কস্ট। তো অর্ডারিং কস্ট থেকে এই কেটা, এই কে যে ফিক্সড কস্টটা,
ঠিক আছে। ফিক্সড কস্ট বলতে এটা হচ্ছে এইটুক ছিল আমাদের কি পার্চেসিং কস্ট। ঠিক আছে, একটু পার্চেসিং কস্ট। তো পার্চেসিং কস্ট বাদ দিয়ে, যেটা পার্চেসিং কিনার জিনিসটা না, আপনার এখানে তো প্রোডাকশন, তো এটার জন্য হচ্ছে আপনার কেটা, ফিক্সড কস্টটা। ঠিক আছে। অথবা এটা আপনি ওই অর্ডারিং কস্ট হিসেবে বলতে পারেন, যেহেতু সেট আপ কস্টে অর্ডার কস্ট হয়ে যায়, পার্সেসিং কস্টে এখানে কাউন্ট করতে হয় না, যেহেতু আপনি নিজে প্রোডাক্ট করতেছেন আর পার্সেস কি করবেন। আচ্ছা, কেটা হচ্ছে আমাদের ওই অর্ডারিং কস্টটা। ঠিক আছে। আর পার্সেস যদি করেন, সেক্ষেত্রে ওই কে প্লাস, মানে পার্সেস যদি করে আনেন তাহলে পার্সেসটা বাদ দিয়ে চিন্তা করতে হবে। তখন হচ্ছে পার্সেস বাদ দিয়ে আপনার কে চিন্তা করতে হবে। কিন্তু যদি পার্সেস না করেন তাহলে সেট আপ কস্টে হচ্ছে কে। ঠিক আছে। পার্সেস না করলে হ্যাঁ কে। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা কি করব, টি স্টার। টি স্টারকে কি করবো এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সাইকেল টাইমটা। তো কি পরিমাণ সময় লাগবে আমার, মানে প্রতিটা অর্ডার ইয়ে করতে। তো কিউ স্টার বাই এ। ঠিক আছে। এই তো। তো দেন আমরা এটা পেয়ে গেলাম। এখানে হচ্ছে কি আমাদের শর্টেজ কত হবে, শর্টেজ হবে কিউ স্টার মাইনাস এস স্টার। ঠিক আছে। তো কিউ স্টার মাইনাস এস স্টার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শর্টেজ। তো এটা থেকে যদি এটা বাদ দেন, এটা আসে প্রায় যে 6100, এত মানে এত পরিমাণ আপনার ম্যাক্সিমাম শর্টেজ হয়। ঠিক আছে। তো এটা আশা করি বুঝতে পারছেন। এখন উইদাউট যদি প্ল্যান টেস্ট থাকে দেখেন, তাহলে কি হয়, তাহলে একদম ডাইরেক্ট ওই যে √2 a k ডিভাইড বাই h, একদম নর্মাল যে ক্যালকুলেশন গুলো আছে। ঠিক আছে। তো এই দুইটা দেখেন একটু কাছাকাছি আসে। ওই যে আগের যেটা আছে দেখেন, এটা কিউ ছিল হচ্ছে 28,000 সামথিং, আর এখানে হচ্ছে 25,000, কাছাকাছি আছে। কারণ দেখেন পি আর এইচ, পি হচ্ছে আপনার 1.1 আর এইচ হচ্ছে 0.3। এটা কিন্তু একটু মানে ডিফারেন্স আছে, ভালো একটু ডিফারেন্স আছে। তো এটার জন্য কাছাকাছি আছে। পি যদি আরো বেশি ডিফারেন্স হইতো তাহলে আরো কাছাকাছি চলে আসতো। মানে দেখেন ওই যে পি যদি ইনফিনিটি হয় তাহলে কিন্তু ই ও কিউ এর আচরণই করে। তো এটার জন্য ই ও কিউ তে যা ভ্যালু পায়, পি বড় হইলেও তা ভ্যালু পাওয়ার কাছাকাছি থাকে আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে। ওকে। তো আচ্ছা, আর আশা করি এত পর্যন্ত ক্লিয়ার। ওকে। তো এই হচ্ছে আমাদের এক্সাম্পলটা। এখানে আহ, যদি একটু ম্যাথ মানে ক্রিয়েটিভ করে সেক্ষেত্রে হয়তো বা এই কস্ট গুলার ক্ষেত্রে একটু প্যাচ দিতে পারে। যেমন হচ্ছে ধরেন এখানে কে যেটা ছিল, এটা ছিল আমাদের ফিক্সড কস্ট। ঠিক আছে। এটা হচ্ছে আমরা সেট আপ কস্টটাকেই কে হিসাবে ধরে নিয়েছি, কারণ এখানে কোনো পার্সেসিং এর কোনো ম্যাটারই নাই। ঠিক আছে। কিন্তু যদি আপনার ডাইরেক্ট ধরেন পার্সেসিং সব অর্ডারিং কস্ট বলে দিত, ধরেন অর্ডারিং কস্ট বলা আছে, তো তখন কি করতে হতো, তখন কিন্তু পার্চেসিং কস্টটা বাদ দিয়ে আপনার কেটা হিসেব করতে হবে। ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হয়তো বা কোনো এক্সাম্পল আছে, এরকম এক্সাম্পল দেখে করবেন আর কি। কেটা তখন হবে এরকম, অর্ডারিং কস্ট মাইনাস পার্চেসিং কস্ট। যেহেতু এখানে ডাইরেক্ট আপনার সেট আপ কস্ট, যেহেতু আপনার এখানে পার্চেস করার কিছু নাই, তাই সেট আপ কস্টটাই আপনার কে হয়ে গেছে। ওকে। তো আজকে এতটুকুই। আশা করি আহ বুঝছেন জিনিসটা। তো আপনার মতামত অবশ্যই জানান। আল্লাহ হাফেজ।